যে একটা অন্যরকম ভোট দেখবেন আপনারা। এই যে ছোট ছোট মাতব্বর এখানে তৈরি হয়েছে, ওগুলোকে তো আমি চিনি, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত আমি চিনি। অতএব এরা যেভাবে পঞ্চায়েত ভোট করেছে বা অন্য ভোট করেছে, এবারের ভোট অন্যরকম হবে। সমীর চন্দ্র, আপনি নিশ্চিন্ত থাকুন, এবারের ভোটটা দিদির পুলিশ করবে না, দাদার পুলিশ করবে। আপনারা একদম নিশ্চিন্তে থাকুন, ভোট হবে, নিজের ভোট নিজে দিতে পারবেন। আমি প্রথমেই এখানে যে কয়েক হাজার ভারতীয় জনতা পার্টির সমর্থকরা এসেছেন, বিভিন্ন স্তরের কর্মকর্তারা এসেছেন, শুভানুধ্যায়ীরা এসেছেন, তাদেরকে কৃতজ্ঞতা জানাবো। তার কারণ এই সভাটা হওয়ার কথা ছিল না। প্রথমে মাঠ বদলালো, এখানকার পুলিশের অফিসাররাও বলিহারি, বলছে আপনারা যদি ওই মাঠটাই করেন না, আফাজ একদিকে দাঁড়িয়ে থাকবে, জর্জ একদিকে দাঁড়িয়ে থাকবে, কি করে নিরাপত্তা দেবো বলুন? অথচ এখানে অশোক স্তম্ভ লাগানো আছে। বাবা মা পড়াশোনা করিয়েছেন, নিজে প্রথমে মাঠ পাস করেছেন, লিখিত পরীক্ষা পাস করেছেন, ব্যারাকপুরে ট্রেনিং নিয়েছেন, নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন। শুধু বালি গাড়ির টাকা তোলার জন্য তৃণমূলের কথা শুনতে হবে, আর সেই জন্য বলছে মাঠটা বদলাতে হবে। আমাকে ফোন করেছিল অয়ন গৌরীবাবু, আমি বললাম নির্বাচন বিধি তো শুরু হয়নি, এখনো তো পিসি ভাইপো কোম্পানির আন্ডারে সবাই কাজ করছে, তাই মাঠটা বদলে দেন। আমাদের কর্মী আমাদের তো কিছু করবে না, অত সাহস নেই। আমাদের এই সাধারণ কর্মী সমর্থক বিজেপি ভোটাররা, যাদের ভোটের দিনের জন্য সুস্থ রাখাটা আমাদের খুব দরকার, ওয়ান ডে ম্যাচ, তাদের যদি আহত হয়, আরো খারাপ কিছু হয়, এটা আমাদের ভালো হবে না। মাঠ পরিবর্তন করব। মাঠ পরিবর্তন হলো। তারপরে প্যান্ডেল আর মাইক যার দেওয়ার কথা ছিল, তাকে কালকে দুপুরবেলা গিয়ে ধমকে দিয়েছি। আরে বলছি শুনে রাখুন, এগুলো তো সব লিখে রাখছি আমি। 15ই মে পরে তো সরকার বিজেপি, কিছু করতে পারবে না। সরকার বিজেপি। আমার 14টা জেলা ঘোরা হয়ে গেছে, একেবারে আলিপুরদুয়ার থেকে শুরু করে পুরুলিয়ার জয়পুর পর্যন্ত, ঝাড়খণ্ডের বর্ডার। কোন শক্তি নাই এবারে ডবল ইঞ্জিন সরকারকে আটকায়। সরকার আমাদের হবে। তাই বলবো, ব্যবহার বদলে ফেলুন আজকে সন্ধ্যার পর থেকে। ভালো ভালো ব্যবহার করুন, সবার সঙ্গে মেলামেশা করুন, একসঙ্গে চা খান, নিজের প্রার্থীর হয়ে প্রচার করুন, ভালো কথা বলুন, সম্পর্ক তৈরি করুন। কারণ 15ই মের পরে অমিয় কুমার দাস, পলাশ লোচন ঘোষ, আনন্দ ঘোষ, গোপীনাথ পাল, এদের কাছেই আপনাদেরকে আসতে হবে। আমি আপনাদের ধন্যবাদ জানাবো। অনেক বাধা বিপত্তি, এখনই অয়ন এসে আমাকে কানে কানে বলছে, এখানকার পুলিশের বড় সাহেব বলছেন, এই পার্টিকুলার নাম বললাম না, একজন অফিসার বলছেন কুলি দিয়ে আপনি যাবেন না, ভিডিও দিয়ে যান। আমরা আচ্ছা তাও ঠিক আছে, তাই যাও, যেদিক দিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু এগুলো সব লিখে রাখছি, শুনে রাখুন। আপনারা এসব করে মমতা ব্যানার্জিকে ভোটে উতরাতে পারবেন না, কোন অঙ্ক নেই, পারবেন না। আজকের এই সভাতে সুদীপ্ত বাবু আছেন, আমাদের 93 সাল থেকে পার্টির কর্মকর্তা। মাহফুজা খাতুন আছেন। আমি 2006-এ এমএলএ ছিলাম, আমি বিরোধী দলের এমএলএ ছিলাম, আর উনি শাসক দলের ছিলেন। ওটা বিধানসভাটা একদম মাতিয়ে দিত। মাহফুজা খাতুন, অঞ্জু কর, মহারানী কঙ্গার, এদের তিনজনকে দেখলে আমরা সব চুপ করে যেতাম, ভয় গুটিয়ে যেতাম। ইনি অনেক আগে ভেবেছেন মাহফুজাদি। আমি মাহফুজাদিকে স্মরণ করে তার রাস্তায় হাঁটলাম একটু পরে। মাহফুজাদিকে সালাম জানাই। আর আমাদের এই জেলার তাজা নেতা, সভাপতি, আমার থেকে বয়সে কম কিন্তু
অনেক অনেক ভাবে এই জেলাকে পার্টিকে অনেক ভালো জায়গায় নিয়ে গেছে। এবং যে আক্রমণ আপনারা ফেস করেছেন, বিশেষ করে গত 2-3 বছর বিজেপির উত্থানের পরে, আপনাদের প্রত্যেকের পাশে যিনি দাঁড়িয়েছেন গৌরী ঘোষ মহোদয়, আমাদের এই সাংগঠনিক জেলার সভাপতি, তাকেও আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা, অভিনন্দন জ্ঞাপন করি। এখানে ধনঞ্জয় বাবু আছেন, এখানে অন্যান্যরা আছেন, যুব মোর্চা আছেন, এখানে মহিলা মোর্চা আছে, এসসি মোর্চা, ওবিসি মোর্চা আছে, মাইনরিটি মোর্চা আছে, কিষাণ মোর্চা আছে, সেল আছে। সবাইকে আন্তরিক অভিনন্দন, আমার প্রেসের বন্ধুদের অভিনন্দন। কারণ প্রেসের নজর এখন দিল্লিতে আছে, নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা হচ্ছে এবং আজকে নির্বাচন নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেলে নির্বাচন বিধিও চালু হয়ে যাবে। ওসির পাশের চেয়ারে তৃণমূলের ব্লক সভাপতির বসা আর হবে না। বিডিওর সঙ্গে পঞ্চায়েত সমিতির কোলাকলি ঢলাঢলি সব বন্ধ হয়ে যাবে। আর তোলাবাজ ভাইপোর অফিস থেকে ফোন এলেই চেয়ার ছেড়ে হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বলুন স্যার, এগুলো সব বন্ধ হয়ে যাবে। আর এসপিদেরও ম্যাম 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 বলুন, হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম, বন্ধ হয়ে যাবে। ভোট এবারে হবে। এবং আপনি বলুন যে আপনারা আমাকে চেনেন, কতবার এসেছি, অসহস্রবার এপাশ দিয়ে গেছি এসছি। আপনারা জানেন আমি ক্রেডিট নিতে আসিনি। আপনারা জানেন আমি আপনাদের কাছে স্বীকার করি পঞ্চায়েতে ভোট হয়নি। ফরাক্কা ব্লক, নওদা ব্লক ছাড়া 26টা ব্লকে কোথাও ভোট হয়নি। আর একটা দুটো তিনটে সিটে যেখানে ভোট হওয়ার সুযোগ আপনারা পেয়েছেন, খড়গ্রামে হোক, কাঁদিতে হোক, বেলডাঙ্গার আমাদের এই অঞ্চলে হোক, মহুলা অঞ্চলে হোক, বা ভরতপুরে হোক, এমনকি বড়োয়ার একটা দুটো বুথে পদ্মফুল যেখানে ভোট করতে পেরেছে সেখানেই পদ্মফুল জিতে গেছে। দুটো চারটা একটা সিগন্যাল ছিল। একটা হাঁড়িতে একটা চাল টিপলে বোঝা যায় ভাতটা ফুটবে কিনা, সিদ্ধ হয়েছে কিনা, সিগন্যালটা আমি বুঝতে পারছিলাম। আর লোকসভা নির্বাচনে এখান থেকে দুটো সিট তৃণমূল কংগ্রেস পেয়েছে। তার কারণ নিশ্চিতভাবে লোকসভার ভোট 100% রিগিং হয়নি। কেন্দ্রীয় বাহিনী 70 বুথে ছিল, ডবল বুথে, সিঙ্গেল বুথ গুলো লুট করেছে, সেখানে রাজ্য পুলিশ ছিল। আমি বলছি আপনাদের, কিন্তু তৃণমূল বিরোধী ভোট ভাগ হয়ে গেছে। জঙ্গিপুরে মাফুজা খাতুন মহোদয়া, অভিজিৎ মুখার্জি মহোদয়, এরা সিপিএম এর ক্যান্ডিডেট, জুলফিকার, তিনজন মিলে ভোট ভাগ করেছে। তিনজনের ভোট যোগ করবেন 3 লাখ ভোটে তৃণমূলের। ঠিক একইভাবে মুর্শিদাবাদেও তাই হয়েছে। বদরুদ্দোজা সাহেব, বিজেপির হুমায়ুন কবির, আমাদের কংগ্রেসের ক্যান্ডিডেট ছিলেন আবু হেনা, লালগোলার এমএলএ, এরা ভোট ভাগ করে তাই সাহেবকে জিতিয়ে দিয়েছে। অর্থাৎ তৃণমূলের এত নাচার কিছু নাই। আমি আপনাদের বলছি, এই জেলাতে ভারতীয় জনতা পার্টি মুর্শিদাবাদ বিধানসভাতে লিড ছিল। এবারে ভারতীয় জনতা পার্টি আমি 22টা সিট পেয়ে যাবে বলবো না। অধীর বাবুর লোকরা লিখছে 22-এ 22, আর তৃণমূল তো বলছে 22-এ 24। কারণ তৃণমূলে তো জল মিশানো ছাড়া কোথাও, সব জায়গায় জল মিশানো, 100 দিনের কাজে জল মিশানো, সব জায়গায় জল মিশানো। তা তৃণমূল নামক পার্টিটা এখানে থাকবে না। লড়াইটা স্টেট কংগ্রেসের সঙ্গে ভারতীয় জনতা পার্টির হবে, মিলিয়ে নেবেন। কারণ আমি ক্লাস 11 থেকে ভোটে লড়ি। আমি 2001 থেকে 2016-15 বছরে 6টা বড় ভোটে লড়েছি। 1-এ বিধানসভা, 6-এ বিধানসভা, 16-এর বিধানসভা, 4-এর লোকসভা, 9-এর লোকসভা, 14-এর লোকসভা। আমি আপনাকে বলছি এই জেলাতে তৃণমূল কংগ্রেস তৃতীয় স্থানে থাকবে, অনেক জায়গায় জামানত যাবে এবং এই জেলাতে কংগ্রেসের সঙ্গে ভারতীয় জনতা পার্টির লড়াই হবে। এটা আমি একবারে স্পষ্টভাবে আপনাকে বলতে পারি। আপনারা কেন ভোট দিবেন বিজেপিকে? গত 2-3 মাস কেন আপনারা নিজেরাই ভাবতে পারেন শুভেন্দু অধিকারী কেন দল ছাড়লো? কোথাও মির্জাফর বলছে, কোথাও বলছে পচা গুলো বেরিয়ে গেছে, ভালো হয়েছে, আবার পায়ে কাঁটা ফুটে গেছে, লাফাচ্ছে কেমন দেখছেন না? সব মিটিং এ আমাকে টার্গেট করে বলছে। আর যদি শুভেন্দু অধিকারী মূল্য না থাকে তাহলে মাননীয় আপনি নন্দীগ্রামে দাঁড়াতে গেছেন কেন?
আর আপনারা শুনে রাখুন, বড়োয়া তো আপনারা দেবেন, আর নন্দীগ্রামে মাননীয়াকে আমি 1.5 লাখ ভোটে হারাবো, 50,000 ভোটে হারাবো মমতা ব্যানার্জি। আপনারা সব মোবাইলে রেকর্ড করতে পারেন, লিখে রাখুন আমার নাম করে, টাইম দিয়ে, ডেট দিয়ে। জিততে পারবে না, শুধু নন্দীগ্রামে নয়, ভবানীপুরে দাঁড়ালেও হারতে উনাকে হবেই। আজকে কেন আমরা পরিবর্তন করেছি আপনি শুনে দেখেছেন আপনারা। আমি প্রথমে মন্ত্রী থেকে পদত্যাগ করেছি, আমি তারপরে বিধায়ক থেকে পদত্যাগ করেছি, আমি তারপরে প্রাইমারি মেম্বার তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করেছি। আপনি বলুন তো, ভারতবর্ষের সংবিধান, বহুদলীয় গণতন্ত্র আছে, এখানে যে কোনো লোকের রাজনৈতিক দলে যাওয়ার অধিকার আছে, কিন্তু আমি তো তৃণমূল কংগ্রেসের কোন পদ কাছে রেখে যে তৃণমূলের এমএলএ, যেমন এই জেলাতে পাশে দেখুন আশিস বারজিৎ, খাতায় কংগ্রেসের এমএলএ, আর তৃণমূলের মিটিং এ ঘুরে বেড়াচ্ছে। রবিউল আলম চৌধুরী, শাওনি সিংহ রায়, নবগ্রামের কানাই মন্ডল, খাতা কলমে সিপিএম এর এমএলএ, আর তৃণমূলের পতাকা ধরে ঘুরে বেড়াচ্ছে। আমি তো শুভেন্দু অধিকারী ওই অনৈতিকতার কাজ করিনি। আমি সব ছেড়ে দিয়ে পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক পার্টি বিজেপি সদস্য পদ চেয়েছি। রাষ্ট্রীয় নেতা অমিত শাহ বিপ্লবের মাটি মেদিনীপুরে এসে 1 লক্ষ লোককে উপস্থিত রেখে আমাকে আলিঙ্গন করে বিজেপিতে জড়িয়ে গ্রহণ করেছে। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি জয় শ্রী রাম, জয় জয় শ্রী রাম, হরে কৃষ্ণ হরে হরে। আমরা জিতব, হারাতে ওরা পারবে না। আপনাদের প্রত্যেকটা জায়গায় তৃণমূল কংগ্রেসের লোকেরা চুরি আর কাটমানি, প্রধানমন্ত্রী চুচুড়াতে এসেছিলেন, বললেন পশ্চিমবঙ্গে আসল অসুখ কি জানেন? আসল অসুখ হলো কাট, মানে কাটমানি, তোলাবাজি আর সিন্ডিকেট। একজন রেগে যাচ্ছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি বললে? জয় শ্রীরাম। জয় শ্রীরাম কোন অপশব্দ, কোন অপশব্দ। কোন সংখ্যালঘু মুসলমান ভাই রেগে যাচ্ছে, রাখছে না, মমতা ব্যানার্জি রেগে যাচ্ছে, জয় শ্রীরাম, বুঝতে পারছেন? আর উনার ভাইপোকে তোলাবাজ বললেই রেগে যাচ্ছে। এই যে বীরভূম থেকে এত পাথরের গাড়ি যায়, প্যাট দেখাতে দেখাতে যায়, দেখেছেন না আপনারা? পুলিশের লোকেরা সরে যায়, সিভিকের ছেলেরা সরে যায়, মন্ডল মার্কা প্যাট, ত্রিশূল মার্কা প্যাট। এই যে গোটা গোটা কান্দি সাব ডিভিশন, খড়গ্রাম, বড়োয়া, কপাল ভালো বৃষ্টি হচ্ছে, হয়নি, কম বৃষ্টি হয়েছে, কোন নদীর অস্তিত্ব আছে? সব বালি কেটে চারিদিকে আমাদের জাম চিত্র আছে, ধ্বংস করে দিয়েছে। হাজার হাজার বালি গাড়ি লুট হচ্ছে, আর সমস্ত টাকা ভাতিজা ভেট ভাইপোর কাছে, তোলাবাজ ভাইপোর কাছে চলে যাচ্ছে। আর কেন্দ্রীয় সরকার, আমি রসিদ দেখিয়েছিলাম, প্রমাণ হয়েছে। আমি বলেছিলাম ম্যাডাম নরুলা, আর আমাকে বলতে হয়নি, তোলাবাজ ভাইপো বলছে ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি, বলছে আমার বউকে ধরে টানছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছে 22 বছরের একটা বাচ্চা মেয়েকে ধরে টানাটানি করছে। বাংলার মহিলাদের অপমান। কোন বাংলার মহিলা কয় লাখ টাকা চুরি করেছে? কোন বাংলার মহিলা থাইল্যান্ডে অ্যাকাউন্ট আছে? কোন বাংলার মহিলা এয়ারপোর্টে সোনা চুরি করতে গিয়ে ধরা পড়েছে? কোন বাংলার মহিলা? বাংলার মহিলারা করে না, বাংলার মহিলারা হচ্ছে মা শারদা মণি, তারা ভগিনী নিবেদিতার আদর্শে দীক্ষিত, তারা এই কাজ করেন। আজকে আপনি একটার পর একটা দেখুন কেন্দ্রের স্কিম, এই ধমকাচ্ছে পঞ্চায়েত গুলো বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে, বোম ফেলে করে, সবই আমি জানি। সেই পঞ্চায়েত গুলো কি বলছে? বলছে বিজেপি করলে হাফ টাকা এসেছে ঘরের, পরের হাফ টাকা দিব না। বলছে মিটিং এ গেছো, আজকে সব গ্রামে ফিস্ট করছে, চুরির টাকা, 100 দিনের কাজে চুরির টাকা। সব সুপারভাইজার দেখবেন এদের আত্মীয়, সব মেটেরিয়াল গুলো সাপ্লাই করে এরা। সমস্ত জায়গায় দেখবেন 18টা 20টা 25টা করে ভুয়া ম্যান্ডেট প্রত্যেকটা ফ্যামিলির নামে। আজকে সর্বত্র চুরি। আপনি প্রত্যেকটা স্কিম মোদিজি স্কিম, প্রধানমন্ত্রী আবাস যোজনা মোদিজি চালু করেছেন, এরা বলছে বাংলা আবাস যোজনা। প্রধানমন্ত্রী বাথরুম দিয়েছেন স্বচ্ছ ভারত অভিযানে, এরা বলছে নির্মল বাংলা অভিযান।
প্রধানমন্ত্রী চাল দিচ্ছেন, আনাজ দিচ্ছেন, রেশন দোকানে গম দিচ্ছেন, বলছে খাদ্য সাথী, এ তো ফুড সিকিউরিটির আন্ডারে। কাটমানি সর্বত্র, কাটমানি সর্বত্র, এটা নিয়ে বলার কিছু নেই। আপনাদের ভারতীয় জনতা পার্টিকে আনতে হবে। ডবল ইঞ্জিন সরকার কলকাতা আর দিল্লিতে একই দলের সরকার না এলে পশ্চিম বাংলার উন্নয়ন হতে পারে না। আমরা কথা দিচ্ছি বিজেপির পক্ষ থেকে সব দল নমিনেশন করবে পঞ্চায়েত ভোটে, পুরসভা ভোটে। আমরা কথা দিচ্ছি মানুষকে স্কুলের ম্যানেজিং কমিটির ভোট, ছাত্র সংসদের ভোট, সমবায় সমিতির ভোট, এই গণতন্ত্র আপনাদের ফিরিয়ে দিব। ভারতীয় জনতা পার্টি কথা দিচ্ছে। আপনি বলুন তো আমার কৃষক বন্ধুরা, আপনারা কেন পিএম কিষাণ পাবেন না? গোটা ভারতবর্ষে 9 কোটি কৃষক, তারা পিএম কিষাণে এখন অব্দি 18,000 টাকা পেয়ে গেল, 6,000 টাকা করে বছরে। আপনি কেন পাবেন না? এই মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের দিতে দেয়নি, যেহেতু মোদিজি স্কিম, পিএম কিষাণ স্কিম কেন্দ্রের ক্রেডিট হবে। মোদিজি বলেছেন হলদিয়ার সভাতে, শুধুমাত্র এই বছর বিজেপি সরকার এলে 6,000 টাকা নয়, একসঙ্গে 18,000 টাকা আপনাদেরকে দেবে বিজেপি সরকার এলে। এটা আমরা ঘোষণা করেছি। 73 লক্ষ কৃষক পরিবার আজকে এটা পাবে, আমরা বলেছি। আজকে বলুন তো, ভোটের সময় দুয়ারে সরকার কেন? অনেকে বলছেন জবের দুয়ারে সরকার, আমি তো বলছি দুয়ারে সিবিআই। ভোটের সময় কেন 9.5 বছর ধরে কেন ছিল না? কেন সরকারকে দেখা যায়নি? স্বাস্থ্যসাথীর কার্ড যদি সবাইকে দেবেন, নতুন করে কার্ড দিতে হবে কেন? প্রত্যেকের তো আমাদের আপনাদের আধার কার্ড আছে, আধার কার্ডটাই হেলথ কার্ড হয়ে যেতে পারে। মাননীয় বলছেন সবাই পাবেন। তাই তো আমি বলেছি বিজেপি সরকার এলে মিথ্যাশ্রী পুরস্কার চালু করবে। প্রথম মিথ্যাশ্রী পুরস্কারটা পাবে মাননীয় মমতা ব্যানার্জি, আর তোলাশ্রী পুরস্কার দেওয়া হবে তার তোলাবাজ ভাই। সেই জন্যই কয়েকদিন আগে বাবুল সুপ্রিয় বলছিল কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ভাইপো যাবে শিঘরে। এই তো পশ্চিমবঙ্গের অবস্থা। ভয় একদম পাবেন না। দেখবেন কাল থেকে আবহাওয়া পরিবর্তন করতে শুরু করবে নির্বাচন বিধি চালু হলে। দেখবেন ভোটের দিন নয়, অনেক আগে থেকে কেন্দ্রীয় পুলিশ আসবে, নামবে। আপনাদের মন্ডল সভাপতিদের আমি নিজে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে যাচ্ছি। আপনারা বুথে যারা সভাপতি আছেন, শক্তি কেন্দ্র প্রমুখ আছেন, ভোটার লিস্টের দায়িত্বে পৃষ্ঠা পালক আছেন, একটা ধমক চমক হলে আপনারা হোয়াটসঅ্যাপ করে আমাকে জানাবেন। আমি তৃণমূলের জন্য যদি এই জেলায় 10 করে থাকি, বিজেপির জন্য 100 করবো, এটা আমি কথা দিয়ে যাচ্ছি। এবারে সরকার আমাদের হবে। মুর্শিদাবাদ জেলা আক্ষরিক গর্তে পিছিয়ে আছে। এই জেলায় সংখ্যালঘু মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, এদেরকে ব্যবহার করা হচ্ছে ভুল বুঝিয়ে। আচ্ছা আপনি বলুন তো, হ্যাঁ আমরা গর্ব করি মোদিজি 492 বছর পরে রাম মন্দিরে শিলান্যাস করেছেন। আমরা গর্ব অনুভব করি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন এক দেশ দো বিধান দো নিশান নেই চলেগি নেই চলেগি। মোদিজি 370 ধারা বাতিল করেছেন। ভারতীয় হিসেবে গর্ব অনুভব করি। মুসলমান মহিলাদের ট্রিপল তালাক মমতা বন্দ্যোপাধ্যায়রা পক্ষ নেওয়া সত্ত্বেও মোদিজির সরকার বাতিল করেছেন। আপনারা জানেন ট্রিপল তালাক, এই কালা কানুন, এগুলো মোদিজি সরকার করেছে। আপনি বলুন তো, একটা স্কিম মোদিজি শুধুমাত্র হিন্দুদের জন্য করেছে, সবার জন্য করেনি। আমরা তো সবকা সাথ সবকা বিকাশ, বিজেপির যে স্লোগান, গীতা যে লেখা আছে বহুজন সুখায় বহুজন হিতায়, তার অন্যথা তো করেনি। আপনি বলুন, প্রধানমন্ত্রী আবাস যোজনা শুধুমাত্র হিন্দুরা পায়, শিখরা পায় না, খ্রিস্টানরা মুসলমানরা পায় না। আপনি বলুন, লকডাউন চালু হলো, 5 কেজি করে চাল, 1 কেজি করে ডাল, 81 কোটি ভারতবাসী পেয়েছে। সেখানে কি মুসলিম ভাইদের বাদ দিয়েছেন মোদিজি? বলুন, 3 মাস গ্যাস ফ্রি দিয়েছিলেন, গ্যাস কি শুধু বেছে বেছে আমরা হিন্দুরা পেয়েছি? 500 টাকা করে 3 মাস মহিলাদের দিয়েছে, শুধুমাত্র আমাদের মেয়েরা পেয়েছে, মুসলিম মহিলারা পায়নি। এই ভুল বুঝায়। এখানে তো গোটা ভারতবর্ষ কোথাও কিছু হয়নি। এনআরসি সিএ এর পরে এমন করলো যেন গেল ভারতবর্ষ সব চলে গেল। সবাইকে টেনে হিঁচড়ে 20 কোটি মাইনরিটি আছে, তাদেরকে টেনে বের করে সব পাঠিয়ে দিবে অন্য জায়গায়, এমন ভয় দেখালো তৃণমূলের লোকেরা। কদিন আগে ঠাকুরনগরে এসেছিলেন অমিত শাহ, কি বলেছেন?
বলেছেন এই সিএএ আমরা করেছি বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে চলে আসা হিন্দুদের, শিখদের, বিশেষ করে নমশূদ্র, মতুয়া, এদেরকে আমরা নাগরিকত্ব দেওয়ার জন্য, একজনেরও নাগরিকত্ব খেয়ে খাওয়ার জন্য নয়। অর্থাৎ ভুল বুঝিয়েছিল, হাজারদুয়ারিটাকে পুড়িয়ে দিল। সেটা কি বিজেপির সম্পত্তি ছিল? আজকে বলুন আপনারা, বেলডাঙ্গা স্টেশন, রেজিনগর স্টেশন, আজকে নিমতিতাতে 150 বাড়ি ভেঙে দিল। আমি এসেছি, তৃণমূলের মন্ত্রী বাধা দেয়নি, কৈলাসজিকে আটকে দিয়েছিল কুলিতে, ঢুকতে দেয়নি। আমি তৃণমূলের মন্ত্রী সুযোগ নিয়েছি, আমি নিমতিতাতে গেলাম, 150 বাড়ি দোকান ভেঙে তছনছ করে দিয়েছি, তার মধ্যে 2টো মুসলিম বাড়ি আছে। সমাজ বিরোধীদের কোনো জাত হয় না, তাদের কোনো ধর্ম হয় না। আজকে এদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে। আচ্ছা বলুন তো, মাননীয় সংখ্যালঘু মুসলমানদের উপকার করছে না অপকার করছে? এই যে মাইনরিটি স্কলারশিপ দিচ্ছে, কি সর্বনাশটা করছে জানেন? সব মুসলিমরাই কি চায় তার ছেলে মেয়ে 50% নাম্বার না পেলেও জোর করে পাইয়ে দেওয়া হচ্ছে? বাবা মা জানতে পারছে না তার ছেলে অঙ্কে ফেল করছে, 50% নাম্বার না পেলে মাইনরিটি স্কলারশিপ পাওয়া যায় না। আর মমতা বন্দ্যোপাধ্যায় ওই ছোট ছোট বাচ্চাগুলোর ভবিষ্যৎ নষ্ট করার জন্য সব মাস্টারদেরকে বলে দিয়েছে, ডিআইকে এআইকে দিয়ে, যে 50 করে দিয়ে দাও, সবকে স্কলারশিপ দিতে হবে ভোটের জন্য। কিন্তু তার বাবা মা জানতে পারলো না, আমার ছেলেটা মাফুজা খাতুন জানতে পারলো না, আমার নাতিটা, আমার নাতনিটা, আমার ভাইজিটা, আমার ভাইপোটা অঙ্কে কাঁচা, ইংরেজিতে কাঁচা, এটা জানতে পারলো। কি সর্বনাশটা করছে দেখুন। এদেরকে রাখবেন। লকডাউনের চাল চোরের নাম হচ্ছে তৃণমূল, আমফানের ত্রিপল চোরের নাম হচ্ছে তৃণমূল। কদিন বলছিল না মোদিদি ঘন্টা বাজাতে বললো, টিকা কই? যখন টিকা পাঠিয়ে দিল তখন টিকা চুরি করছে। এই পাশে পূর্ব বর্ধমানে 15টা নার্সের টিকা ঝেড়ে 2টা এমএলএ আর একটা এক্স এমএলএ পুড়ে নিয়েছে গায়ে। বাঁচতেই হবে, এত মাল করেছে। গোটা গ্রামের মধ্যে 3 তলা পাকা বাড়ি। এই যে ছোট ছোট নেতাগুলো, আপনারা নিজেরা দেখেছেন ভাঙা সাইকেল দিয়ে ঘুরত, একটা বিড়িকে 3 বার নিবিয়ে খেত, বড় বড় লম্বা সিগারেট পিছনে তুলা লাগানো, মেয়ের জন্মদিনে 5 লাখ আর ছেলের বিয়ে দিলে 1 কোটি টাকা খরচ করছে। বিজেপি মঞ্চে উপস্থিত মাননীয় জেলা সভাপতি প্রার্থনা, আপনাদের বিধায়ক, খুব শান্ত মানুষ বর্মনদা এবং তাছাড়া দিদিরা সব রয়েছেন। আজকে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, সবার নাম বলছি না কারণ সময়টা পেরিয়ে যাবে। সবাইকে জানাই যথাযোগ্য সম্মান, প্রণাম, অভিবাদন। এছাড়া আজকে মাথা ভাঙাতে আসা যাদের জন্য আজকে দিদির দুধ হিসাবে সুদূর কলকাতা থেকে আপনাদের জন্য ছুটে এসেছি। সেই মাথা ভাঙা সমস্ত মানুষকে জানাই আমার 100 কোটি প্রণাম। আজকে মঞ্চে ডান দিকে দেখতে পাচ্ছি মহিলারা রয়েছেন, আর এইদিকে অজস্র আমার দাদা ভাইরা রয়েছেন। তো আমি যে কথাটা প্রথমে বলা, সেটা প্রথমে বলি যে আমি আপনাদের কাছে এসেছি আমার দিদির দুধ হয়ে, আর সেই দিদি হলেন মমতা দিদি। আপনাদের সকলের জ্ঞাতার্থে একটা জিনিস জানাই যে দিদির দুধ নামে একটা অ্যাপ চালু হয়েছে, আর সেই অ্যাপটা আপনারা গুগল বা অ্যান্ড্রয়েডে যেতে পাবেন প্লে স্টোরে, আর আইফোনে পাবেন অ্যাপ স্টোরে। সেখানে গিয়ে সার্চের বাটনে দিদির দুধ লিখে টাইপ করবেন, আর তারপর সেই অ্যাপটা ডাউনলোড হয়ে যাবে আপনাদের ফোনে। এবার দিদির দুধ অ্যাপটার মাধ্যমে আপনারা সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আপনাদের সমস্ত সমস্যা, সুযোগ সুবিধা দিদি সরাসরি জানতে পারবেন, আর সেই মতো উনি সাধ্যমতো কাজ করবেন যদি আপনারা তাকে আশীর্বাদ দিয়ে
কোচবিহার জেলার প্রত্যেকটা বিধানসভাতে প্রায় রেখেছি এবং যেখানেই যাচ্ছি, কিছুক্ষণ আগে শীতলকুচিতে ছিলাম, সেখানকার মানুষের মানে জনজোয়ার বলে যেটা হয় আমি সেটাই দেখলাম, তারপর আবার আপনাদের এখানে দেখলাম জনোচ্ছ্বাস। তো এটা দেখে একটা জিনিস নিশ্চিত হয়ে মনের আনন্দে কলকাতা ফিরবো যে কোচবিহারে বিজেপি 9-0 হয়ে জানানো জব্দ হবে আর তৃণমূল 9-9 পাবে। আপনারা এইখানে বিগত লোকসভা 2019 নির্বাচনে আপনারা জিতিয়েছিলেন বিজেপির প্রার্থীকে, আর এমন চলতে জিতিয়েছেন যে তার টিকিটাও পান না, এমপি তো দূরস্থ পান না। এখানেও সেই তোমার দেখা নাই রে গল্প, যেখানে যাচ্ছি বন্ধু বলছে এমপির দেখা নাই রে, এমপির দেখা নাই। তো আপনারা পান তোমার দেখা নাই পান না তো, কিন্তু যখন পাঠাটা ছিল পেতেন। কারণ কেন বলুন তো, আমরা দিদির সৈনিক, আমরা দিদির দূত। আমরা জানি যে আপনারা মাথার সিংহাসনে বসাতে পারেন, আবার আপনারা চুলের রাস্তা করে ফেলে দিতে পারেন, আপনাদের হাতে সব ক্ষমতা। তাই জন্য যদি কেউ ভাবছে যে এমপি তো হয়ে গেছি, আর কি দরকার আপনাদের, আপনারা বুঝিয়ে দেবেন যে আপনাদেরকে কি দরকার। আর নয় দরকার মিথ্যাবাদী বিজেপির সরকার। তাই তো আপনাদেরকে ভাবতে হবে যে বাংলার জনতার রায়টা কি। আপনারা তো বাংলার জনগণ, আপনারা কাকে চাইছেন মুখ্যমন্ত্রী হিসেবে? দিদিকে চাইছেন তো? তো সেইটাই আমরা একটা স্লোগান বার করেছি বাংলার মানুষের রায় নিয়ে। বাংলার জনতা দিয়েছে রায়, বাংলা আর নিজের মেয়েকে চায়। দেখেছেন চারিদিকে হোর্ডিংটা, বাংলা নিজের মেয়েকেই চায়, বাংলা ঘরের মেয়েকেই চায়। আর সেই নিজের মেয়ে, ঘরের মেয়েটা হলো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা একটা জিনিস কেউ খেয়াল করেছেন যে বিজেপির কোন নেতা নেত্রীকে দিদি দাদা বলে ডাকা যায়? ডাকা যায় বলুন? কি বলা যায়? জি। নতুন যারা বিয়ে হয় অবাঙালিদের একটা কালচার আছে, বলে নতুন বিয়ে হয়েছে লজ্জা লজ্জা ব্যাপারটা দেখবে শ্বশুর বাড়িতে, তো বরদেরকে কি বলে? এ জি, শোনো না জি, কেউ জি। কারণ তখনও ব্যাপারটা সৌগর হয় না, ঘরের লোক হয় না। তো দেখুন বিজেপি যে আমাদের নেতারা ঘরের লোক নয়, সেটা প্রমাণ হয়ে যায় ওদের নেতাদের পাশে জি লাগাতে হয়। মোদি জি, কৈলাস জি, শিবপ্রকাশ জি, অমিত শাহ জি। কোনদিন শুনেছেন তাদেরকে আমাদের দিদি দাদা বলতে? কিন্তু আপনাদের যিনি নেত্রী, ঘরের মেয়ে মমতা দিকে আমাদের কোনদিন বলতে হয়েছে মমতা জি? বলতে হয়নি। কারণ দিদি তো আমাদের ঘরের দিদি, ঘরের মেয়ে। তাই জন্য তো সম্বোধনটা বড় মিষ্টি সম্বোধন, দিদি। আর কেন্দ্রে রয়েছে মোদি। 2 কোটি চাকরি পেয়েছেন। আচ্ছা কে কে 15 লাখ টাকা পেয়েছেন? হাত তুলুন। কেউ পাননি? তাহলে আবার 19-এ কেন জেতালেন দাদা? আমি ভুল করেছিলাম, বিজেপির এমপি জিতিয়ে ভুলটা সংশোধন করে নিলাম মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরে, তৃণমূল কংগ্রেস সরকারের। আপনাদের ভুলটা কিভাবে সংশোধন করবেন? এই যে বিজেপির এমপি জিতিয়েছেন, কেন্দ্রে বিজেপি সরকার আনলাম আমরা, 18টা সিট যেগুলো
মিনিস্টার, হ্যালো, ফুল প্যান্ট পরলো না। বুঝেছেন? আর যে দুটো মিনিস্টার হয়েছে, আমি দুজনেরই এরিয়ায় গেছিলাম তৃণমূলের বিরুদ্ধ করে। ওই যে কখন প্যার আসানসোলেও গেছিলাম, আর উত্তর দিনাজপুরেও গেছিলাম দেবশ্রী চৌধুরীর এরিয়াতে। তো সব জায়গার মানুষই বলছে তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। এমপিদের, বিজেপি এমপিদের ভালো বলছি। আসানসোলে গেলাম, বলছে উনি তো গান গেয়েছেন করোনা পেয়ারে, কিন্তু এত বড় করোনা মহামারী গেল, আসানসোল বাসীকে বলতে শুনলাম না যে আসানসোল বাসী आप लोगों के लिए मेरा प्यार है। উত্তর দিনাজপুরে আপনারা জানেন শ্রীমতী দেবশ্রী চৌধুরী, তাকে মানুষ পায়নি বলে বা পায় না বলে দাদা যখন উনি গেলেন অনেক মাস পর, ওখানকার মহিলারা ধীরে ওনাকে খাতিরদারি করলেন। সেই খাতিরদারিটা আমি নাইবা বললাম, আপনারা বুঝেই গেলেন। কি করেছিল? ওখানকার মহিলারা ঘিরে রাস্তা আটকেছিল, বললো তোমাকে এমপি বানিয়েছি, পাই না কেন? জবাব নেই, এমপিদের পায় না। আর দুটো এমন দপ্তরের প্রতিমন্ত্রী হয়েছে যে দুটো দপ্তর আমাদের সেরকম কোনো কাজেই লাগে না। অর্থাৎ বাংলার মানুষের ভাগ্যে ভাড়ার শূন্য। যারা, যাদের দলের সভাপতি আমাদের কবিগুরুর জন্মস্থানটা ঠিক করে জানে না, বলে নাকি রবি ঠাকুরের জন্মস্থান শান্তিনিকেতনে, তারা নাকি বাংলা শাসন করবে। আমাদের প্রিয় কবি, বিশ্বকবি, গোটা পৃথিবী চেনে ইন্ডিয়া টেগোর্স কান্ট্রি, সেই রবি ঠাকুরের জন্মস্থান যে জোড়াসাঁকো কলকাতা, সেটাই জানে না। অথচ তাদের পার্টি অফিসে ঠিক উল্টো দিকে রবি ঠাকুরের বাড়িটা, সেখানে তারা বাংলা শাসন করবে। আমার একটা কথা বলি, কদিন আগে নেতাজি সুভাষচন্দ্র বসুর সেন্টিনারি গেল, তো বিজেপির নেতারা বহিরাগতরা নেতাজিকে সম্মান জানাবে, তার ফটোতে মালা দেবে। কাকে দিল জানেন? নেতাজির ভূমিকায় অভিনয় করা বোম্বাদার বেলাতে, মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বেলাতে। মানে নেতাজিকেও চেনে না, তারা বাংলা শাসন করবে। এই বাংলার মাটি কার মাটি? রবি ঠাকুরের মাটি, নজরুল ইসলামের মাটি, ঠাকুর সারদামা স্বামীজির মাটি, বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্রের মাটি, রায় সাহেব পঞ্চানন বর্মার মাটি। আর সেই বাংলাকেই চেনে না। কোচবিহারে যখন বিজেপির ওই বহিরাগত অনুগুলো আসবে না, জিজ্ঞাসা করবেন তো কোচবিহারের ইতিহাস, কোচ রাজারের ইতিহাস জিজ্ঞাসা করবেন, দেখবেন ভাড়া সবাই কিছুই বলতে পারে না। কারণ ওরা তো বাংলাকে চেনেই না, শুধু ক্ষমতা লুটতে এসছে, দেশটাকে বেঁচে দিয়েছে কথাগুলো। দেশটাকে এখন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড বলতে পারেন, আর কিছুদিন পর তাই হয়ে যাবে। তাই জন্য দেখবেন
কাউকে খুঁজে পাবেন না। দেখবেন লোকসভার আগে অনেকবার মোদীজি অমিত শাহজি এসেছেন, ঘুরে গেছেন। এই 1.5 বছরে আর পেয়েছে? পাননি। আর এখন যেহেতু সামনে বিধানসভা, ওরা জানেন তো, বিজেপির নেতারা জানে যে বিজেপি ক্ষমতায় আসছে না পশ্চিমবঙ্গে, কিন্তু কর্মীদেরকে তো চাঙ্গা রাখতে হবে। তাই বলছে আমরা সরকারে এসে গেছি, আমরাই সরকারে আসছি। हम लोग को 2 टेढ़ा सीट मिलेगा। কে বলছে? অমিত শাহ দারুণ ভোট বোঝে, সেই জন্য দেখুন উনি শূন্যস্থান পূরণ করে সত্যিটাই বলছেন, सच में 2 टेढ़ा मिलेगा लेकिन वो टीएमसी का मिलेगा। আর 2 टेढ़ा মানে কি? 230। মানে একটা প্রবাদ আপনারা সবাই জানেন যে পুজোরও চিত হয়ে শুতে ইচ্ছা করে, আর সেই পুজোটা হচ্ছে বিজেপি। কিন্তু পুজোর পিঠে কুচটা থাকে বলে জিন্দগিতে চিত হয়ে শুতে পারে না। তাই বিজেপি কোনোদিন পশ্চিমবাংলায় ক্ষমতায় আসবে না। আর আপনারা বিজেপিকে বলবেন যতই নেড়ো কল কাটি, নবান্নে যাবে আবার হাওয়াই চটি। আর সেই হাওয়াই চটিটা করে থাকবেন আমাদের ঘরের দিদি, প্রিয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায়। তোমরা হাসছো, কি হাসছে? না দিদি স্কুটি চালাতে জানে না বলে। দিদি 65 বছর বয়স, দিদি যে জন্মে জন্মেছেন সেই জন্মের তো স্কুটি ছিল না। তো দিদি জানেন না এর মধ্যে হাসির কি আছে? তবু তো ভালো মোদিজির মতো 10 লাখ শুট পারে না, তাই কিনা? স্কুটি নাই বা চালাতে জানো দিদি, এখনো তো দিদি মুখ্যমন্ত্রী হয়েও সেই সুতির শাড়িটা পরে আর পায়ে 172 টাকা হাওয়াই চপ্পল পরে। মোদিজির মতো 10 লাখ শুট করে না, বিদেশি ব্র্যান্ডের চশমা পরে না। তাই শুধু মোদিজির কাজ হলো দিদির পেছনে লাগা, নেই কাজ তো কই বাজ। আর বিজেপির হচ্ছে নেই কাজ, শুধু দিদির পেছনে লাগা। কিন্তু আমাদের কর্তব্য হচ্ছে যে কোচবিহার লোকসভাটা আপনারা ভুলবশত ভোটটা বিজেপিকে দিয়েছিলেন, কিন্তু সেই ভুলটা রিপিট করবেন না বিধানসভাতে বিজেপিকে জিতিয়ে। তাহলে কিন্তু কন্যাশ্রীও পাবেন না, যে টাকাতে আপনাদের বাড়ির মেয়েরা আজকে সুশিক্ষিত হচ্ছে। রূপশ্রীও পাবেন না, যে টাকাতে মেয়েদের হাসতে হাসতে বিয়ে হয়ে যাচ্ছে। আর বেকার যুবকদের জন্য কি করেছে? যুবশ্রী করেছে। ছোট ছোট দিদি যখন আদিবাসী জঙ্গলমহলে যেতেন, তো দিদি দেখতেন যে ছোট ছোট বাচ্চারা খালি পায়ে ছেঁড়া চপ্পল পরে, ছেঁড়া জামা পরে স্কুল যাচ্ছে। তো দিদি গাড়ি দাঁড় করালেন, গাড়ির কাঁচ নামিয়ে জিজ্ঞাসা করলেন, এই তোরা কোথায় যাচ্ছিস? বলছে স্কুলে যাচ্ছি। বলছে স্কুলে যাচ্ছিস, স্কুলের জামা? বলছে বাবা তো খেতে দিতেই পারে না, বাবা জামা কোথায় যেত? আর জুতো সেই একই কথা। দিদি ফিরলেন কলকাতা, আর তারপরে 4 জনের শিক্ষার্থী, আর সেটাতেই আজকে সরকারি স্কুলে বাচ্চাদের জুতো, জামা, ব্যাগ, বই সব ফ্রি হয়ে যায়। এই দিদিকে হারাবেন যদি, তাহলে আপনারা অনেক কিছুই হারাবেন। আজকে দেখুন আপনারা লোকসভাটা জেতাননি। দিদি তো ভাবতে পারতো যে না, আমি তো জেতাইনি আমার প্রার্থীকে, আমি কেন থাকবো তাদের পাশে। কিন্তু দেখুন করোনা মহামারীর সময় সেই দিদির দুধেরায়, দিদির সৈনিকেরাই আপনাদের বাড়িতে বাড়িতে রেশনটা পৌঁছেছে, আপনাদের বাড়িতে বাড়িতে স্যানিটাইজার পৌঁছেছে, যাতে আপনারা দুমুঠো খেয়ে পরে বাঁচেন। কোনো নদীর দুধকে পাননি, পেয়েছেন? তাহলে ভাবতে হবে আপনাদের। আমি বলে যাবো শুধু নয়, আপনাদের ভাবনাটা মাথায় নিয়ে ঘরে যেতে হবে যে আপনাদের
এপ্রিল মাসে 10 এপ্রিল ভোট, সেই দিন ইভিএম এর বাটনটাতে যখন জোড়া ফুল চিহ্নে টিপবেন, জানবেন আপনার ওই হাতের কাজটা মমতাদি হৃৎপিণ্ডে যে পৌঁছালো। এবং দিদি বুঝলেন যে না, কোচবিহারের মানুষ, মাথা ভাঙার মানুষ আমার সাথেই আছে। তারা ভুল করেছিল বিজেপিকে ভোট দিয়ে, সেটা বুঝে গেছে। আর বুঝে গেছে জনতা, আসছে আবার মমতা। আর দিনুদা বলে যে মেয়েদের বেশি দিন বসিয়ে রাখতে নেই, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিতে হয়। তো ওই দিনুদাকে বলছি, তুমি বিয়ে না করে কুমড়ো পটা সাচ্ছ কেন? তুমি তো একটা মেয়েকে উদ্ধার করতে পারতে। বড় বড় খালি বাবুলি আর মমতাদিকে অপমান করা, বাংলার মা বোনদের অপমান করা, আপনাদের জবাব দিতে হবে। আমরা মেয়েরা কি কোনো জিনিস যে আমাদের ইউজ হবে ছুটে ফেলে দেবে বাইরে? তুমি বলার কে? মেয়েরা বাড়িতে থাকবে না মায়ের বাড়িতে থাকবে? মা দুর্গাকে অপমান করছো, সীতামাকে অপমান করছো। বাংলার মা বোনেরা না কাফি তোমাদেরকে বাংলা ছাড়া করার জন্য। দেখবেন ওরা কি বলে, জয় শ্রীরাম। তো আমরাও বলছি হ্যাঁ জয় শ্রীরাম। কেন বিজেপির পেটেন্ট ভগবান নাকি? কোন রামায়ণে লেখা আছে যে রামচন্দ্র শুধুমাত্র বিজেপির ভগবান? কিন্তু নির্লজ্জরা দেখুন, আজকে রামচন্দ্র ভগবান যুগাবতার রামচন্দ্রকেও তার রাজনীতির নোংরা বলে নামিয়ে দিয়েছেন। এবং কি বলছেন, সেদিন মুখ্যমন্ত্রীকে ডাকলো ভিক্টোরিয়াতে, তারপর বিজেপির কিছু বর্বর পেছন থেকে চিৎকার করছে জয় শ্রীরাম জয় শ্রীরাম। তো জয় শ্রীরাম বলাতে কোনো ভুল নেই বন্ধু, কিন্তু কি বলুন তো, যে ইঙ্গিতে তারা মমতাদিকে বলেছেন সেটা বড় অপমানজনক। তাই আপনারা বিজেপির লোকের বাড়িতে যে খেয়ে বলবেন রাম নাম সত্য হ্যায়। বুঝেছেন? কখন থেকে ওদের কত ভালো লাগে। আপনারা তো রামের নাম করুন। ওরা রামচন্দ্র সুশাসন জানে না, রামচন্দ্রের আত্মত্যাগ জানে না, কিন্তু রামচন্দ্র নিজের বউকে সীতামাকে ছেড়ে দিয়েছিল গভীর জঙ্গলে, ওরা সেটা করতে জানে। তাই তো ওদের রাজ্যে হাতরস হয়, ওদের রাজ্যে উন্নয়ন হয়, ওদের ঘরে ঘরে ওদের রাজ্যে মেয়েরা ধর্ষিত হয়। আর যদি আপনারা চান যে বাংলার মা বোনের সুরক্ষা থাকুক, তাহলে এই ঘর ভাঙানো পার্টি, এই দুশ্চরিত্রদের পার্টি বিজেপিকে ভোট দেবেন না। দেখেছেন বিজেপির নেত্রী, যুব মোর্চার নেত্রী গাড়িতে কোকেনের ব্যবসা চালাচ্ছিল। আরো অনেক বড় বড় রাঘব বোয়ালরা আছে পেছনে, নাম ক্রমশ প্রকাশ্য। ভাবুন, 1 গ্রাম কোকেনের দাম কয়েক লক্ষ টাকা, সেখানে গাড়িতে কত গ্রাম কোকেন ছিল শীতের তলায় গাড়ি করা। নির্বিচারে ব্যবসা চলছিল। স্যালুট জানান মমতাদি পুলিশকে, কলকাতা পুলিশকে, তারা হাতে নাতে ধরেছে। আর সেই জন্য ওই ড্রাগ পাচারের ব্যাপারটা আড়াল করার জন্য তারা অভিষেক চন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিবিআই লাগিয়ে দিয়েছে। তার কতটা নির্লজ্জ নিজ রাজনীতি বুঝুন। বিজেপি একটা বাচ্চা মেয়ে, সে ভয়ে বেরিয়ে আসছে, বাড়ির বাইরে সিবিআই বসিয়ে রেখেছে। এই হলো বিজেপির প্রতিহিংসা। যেদিন ঘটলো ওই ড্রাগের ব্যবসা
সম্মানিত হতেন না। আসলে কি জানেন, কুকুরের পেটে কি ঘি সহ্য হয়? তাই অবস্থা। এবার বাকি কে ঘি কি কুকুরের আপনারা বুঝুন। আপনাদেরকে ভাবতে হবে যে ডোমজুড়ে একজন নেতা মিস্টার ব্যানার্জি, নাম বলতে হবে। হ্যাঁ, ঠিক বলেছে। তিনি ভাবলেন যে 2016 বিধানসভায় 1 লাখের বেশি ভোটে জিতেছি, তাহলে আমি কি বড় নেতা রে, আমি হনু হয়ে গেছি। করে ব্যানার্জি, এবারে দাঁড়াও না ডোমজুড় থেকে, 1 লাখেরও বেশি ভোটে জামানত জব্দ হবে। কারণ মানুষ তোমায় দেখে ভোট দেয়নি, মানুষ দেখেছিল মমতা দিকে দিয়ে ভোট। আর কাকির গদ্দারটা বলেছে নন্দীগ্রামে দাঁড়াবে না, যেই শুনেছে দিদি বলেছে দাঁড়াবো, আবার বলেছে নাকি দিদির জামানত জব্দ করবে। মানে আমি একটা কথা শুনেছিলাম যে পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। তো কাকির অধিকারীর অবস্থা পাগল ছাগল দুটো, ছাগলের মতো ফুটবল বকে যাচ্ছে, তার মতো বিজেপিতে গেছে। ওই কারণে নারদার ঘুষের ভিডিওটা আমাদের সবার কাছে আছে। যে টাকা নিশ্চিত ছিল, টাকাটা মুড়ে নিয়েছিল তোমার মুড়ে, তাই চলে গেছে বিজেপির গোয়ালে। বুঝেছেন? বলছে, আমি বলছি 2 বছর ছিলাম বিজেপিতে, বিজেপি খুব খারাপ দিয়েছিলাম, কোন সুবিধে ছিলাম না। যখন বিজেপির মাত্র 2টো এমপি, মাথায় পাগড়ি বাঁধা একটা আপনাদের দার্জিলিং এ ছিল, দার্জিলিং এর লোকটাকে ভোট দিয়ে জিতিয়ে 5 বছর মাথা কাটাইছে যে কাকে জিতালাম রে ভাই। আবার এখন দুর্গাপুরের লোক মাথা চাপড়াচ্ছে কাকে জিতালাম রে ভাই। তো সেই একটা ছিল, আর একটা ওই কখনা পেয়ার, এখন গানে মার্কেট নেই, সারাদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালি দেয়। তো এই দুটো ছিল, আর বিজেপির কিছু ছিল না। সেই সময় বিজেপিটা করেছিলাম। আর বিজেপির নাকি এখন সুদিন, সেই সুদিনে বিজেপিটাকে ছেড়ে দিলাম। তার মানে আপনারা বিচার করবেন যে কে সততার জন্য দল ছেড়েছে, আর যারা বিজেপিতে যাচ্ছে তারা কি জন্য দল ছাড়ছে। বেশিরভাগই দেখুন সারদা চোখ, নারদা চোখ, রোজভ্যালির চোখ, নইলে টিকিট পাবে না বা টিকিট পেলেও জিতবে না, সেই চোরগুলো বিজেপির দল হয়ে গেছে। তাই তো বলি বিজেপিতে আছে কি এমন জাদু, যেখানে রাতারাতি গেলে চোর হয়ে যায় সাধু। আমি অন্তত সেই সমানের খোঁজ পেলাম না 2 বছরে। অবশ্য আমার সামান লাগে না, কারণ আমি তো সারদা নারদার ঘুষ খাইনি, আর রোজভ্যালিরও ঘুষ খাইনি। আর ওই ফুলকলুচি কলকাতার প্রাক্তন মেয়র বান্ধবীকে নিয়ে পড়ে, তার বান্ধবী আবার ওই নারদার ঘুষের টাকায় নির্লজ্জের মতো গয়না পরে, নারদার ঘুষের টাকায় বেনারসি কাঞ্জিবরম পরে। আর তাদের মতো মেয়েদেরকে যারা ঘর ভাঙায়, দুশ্চরিত্রা, অসতী, ঘর ভাঙানি, তাদেরকে তেলের নেত্রী বানিয়ে রাস্তায় নামায়, ড্রাগ পাচার করে সেই সব মহিলাদের নেত্রী বানায়। কিন্তু যারা আমাদের মতন ভাবে সম্মানের সাথে রাজনীতিটা করব, স্বামীর জন্য জীবন দেয়, তাদের ঘরটা ভাঙিয়ে দেয়। তাই দেখুন, যে বিজেপি 3 তালাক উঠিয়েছিল বলেছিল, সেই বিজেপি এমপি পার্টি অফিসে ওই বিজেপির নেতাদের কথা আমাকে তালাক দেয়, মানে ডিভোর্স। তাই বলি, এখানে অনেক মহিলারা রয়েছেন আর অনেক দাদা ভাইরাও রয়েছেন। যদি নিজেদের সংসারটাকে বাঁচাতে চান, ঘরটাকে বাঁচাতে চান, তাহলে ঘর ভাঙানো পার্টি, দুশ্চরিত্রাদের পার্টি বিজেপিকে একটা ভোটও দেবেন না, তাহলে আপনাদের ঘরগুলো ফিরে যাবে। অনেক
সেখানে দুয়ারে দুয়ারে সরকারটাকে নিয়ে বলছে দিনুরা লোকজন দিনুরা জমের দুয়ারে সরকার। আরে দিনুরা, তুমি আর তোমার দলের নেতা পরিবারের লোকরা তো আগেই দিদির দেওয়া স্বাস্থ্যসাথী কার্ডটা লাইন দিয়ে নিয়েছো, যাতে তোমাদের বাড়ির লোককে তাড়াতাড়ি জমের দুয়ারে যেতে না হয়। আবার নির্লজ্জের মতো দুয়ারে দুয়ারে সরকারকে নিয়ে বদনাম করছো। তাই আমি বলছি, যদি বিজেপির নেতারা বলে জমের দুয়ারে সরকার, আপনারা বলবেন বিজেপির কান গড়ায় লাগিয়ে তোদের মুখে ঝাঁটা মারা দরকার। বলবেন আমরা টিএমসি, আমাদের দিদি করেছে দুয়ারে দুয়ারে সরকার, আর ফেকু জালি বিজেপি তোমাদের মুখে ঝাঁটা মারা দরকার। কারণ ওরা দেখুন আজকে পেট্রোল ডিজেলের গ্যাসের দাম বেড়েছে, কোথায় বেড়েছে? আজকে ব্যাংকের ইন্টারেস্ট কোথায় গেছে? আজকে 4% 5% দাঁড়িয়েছে, যেটা 6 বছর আগে ছিল 8% 9%। আজকে সব কিছু বিক্রি করে দিচ্ছে, গোটা দেশটাকে বিক্রি করে দিচ্ছে। বাবা, আমরা চায় বেচনে वाला जान ना, देश बेचने वाला जानता ना। আর দেশ বেচনে वाला के 24 সালে বিজেপি কে তো দেশ ছাড়া করবে। আর তার লড়াইটা, এই লড়াইয়ের মাটি বাংলা থেকে শুরু হোক, বাংলা থেকে বিজেপি কে ছাড়া করুন, ওদেরকে পাকিস্তান বাংলাদেশের পথ দেখিয়ে দিন। কারণ আমাদের বাংলাতে আছে বঙ্গোপসাগর, ওদের সেই বঙ্গোপসাগর ভেড়াতে চাপিয়ে ধরুন, বাংলাদেশে চলে যায়, পাকিস্তানে চলে যায়, হিতাই তুলে মানায় ছাড়াই দেবে। বুঝেছেন? তাই ভুলো কমিও বিজেপিকে একটা ভোটও দেবেন না। তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আর তার জন্য তৃণমূলের প্রার্থীদের জেতান। তৃণমূলের প্রার্থী জিতলে মমতাদি জিতবে, মমতাদি জিতলে বাংলা মায়ের সন্তানেরা ভালো থাকবো। তাই গদ্দারদের পার্টি, দেশ বেচনে वालाদের পার্টিকে বিশ্বাস করবেন না। দেখবেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসছে, খুব টেলিভিশনে বলছে, কি সুন্দর একটা চকচকে চা, সাইডে একটা চুল, একটা সুন্দর ভুঁড়ি, তার সাথে হাত পাগুলো শুরু শুরু, ঠিক যেন কার্টুন ক্যারেক্টার। আমি শ্রদ্ধা করি, কারণ তিনি স্বরাষ্ট্রমন্ত্রী দেশে। কিন্তু 21 বিধানসভায় জেতার জন্য এই যে রোজ টেলিভিশনে লম্ব সম্ভ রথযাত্রা, পরিবর্তন যাত্রা, আচ্ছা রথে তো ভগবান চাপে, জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রা দেবী চাপে, রথে কোনদিন মানুষ চাপে দেখেছে? মানে বিজেপি কোন দেব দেবীকেও সম্মান জানায় না। আমি ওটাকে বলি, ওরে বিজেপি, ওটা রথযাত্রা নয়, ওটা তোমাদের বিদায়ের ট্রাক যাত্রা। দেখবেন ট্রাকে চেপে ঘুরছে, আর ওই ট্রাকে করে আমরা গুছিয়ে বাগিয়ে ওদেরকে বিদায় করে দেবো। আমাদের দিদি বলেন না, জগাই মাথায় বিদায়, কংগ্রেস, সিপিএম, বিজেপি, তো তিনটেকেই আমরা ওই আপদগুলোকে বিদায় করে দেবো। সিপিএম কে তো করে দিয়েছেন আপনারা, কংগ্রেসকে এখন আর আপদ কাছে খুঁজে পাওয়া যায় না, এই লম্ফচম্প করা বিজেপিটাকেও বিদায় করে দেবেন। এবারে ধরুন 21 বিধানসভা ভোট মিটে গেছে, দিদি ক্ষমতায় চলে এসেছে, আবার মুখ্যমন্ত্রী হয়ে তৃণমূল আবার সরকার গঠন করে নিয়েছে। এবার লজ্জা বাঁচাতে অমিত গেছে গুজরাট, বুঝছেন? ওখানে ওরা বাড়ি আসো, গুজরাটের লোকজন বলছে, कहाँ हुआ मोटा भाई, कहाँ गया आपका सर का चूल? तो बोलते अरे भैया हो गई मकबूल, मेरा सब चूल ले गया ममता दीदी का घास फूल। नमस्कार, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একে অপরের সাথে থাকবেন। হিন্দু মুসলিম সবাই একসাথে মিলে থাকবেন। বিজেপি প্ররোচনায় দাঙ্গা
জানি মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিমদের মনমণি, হিন্দু কার প্রাণ আর রাজবংশী কামতাপুরী যারা রয়েছে আপনাদের জন্য রইল মুই তোমাকে ভালোবাসি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দিদির সাথে থাকবেন, তৃণমূল কংগ্রেসের সাথে থাকবেন, আর বিজেপির জামানো জব্দ করবেন। এই কথা বলে আমি আজকে আপনাদের মাথা ভাঙা থেকে বিদায় নেব। আবার আসবো, কিন্তু আপনাদের সাথে বিজয় মিছিলে সবুজ হোলি খেলতে। আর সেদিন আপনারা ডাকবেন তো। আমি কিন্তু এই কয়েকদিনে আপনাদের ঘরের মেয়ে সুজাতা হয়ে গেছি। কোচবিহারে আজ 1 সপ্তাহ প্রায় রয়েছি। মাঝে একদিন আলিপুরদুয়ার গেছিলাম, দুদিন জলপাইগুড়িতে ছিলাম, কিন্তু কোচবিহারের প্রায় প্রত্যেকটা বিধানসভায় আমি ঘুরে বেড়ালাম। আর আপনাদের কাছে এই আবদার রেখে গেলাম যে কোচবিহারে নয় নয় করবেন আর দিদির দূত হিসাবে আমাকে ডাকবেন। আমি আপনাদের সাথে এসে সবুজ হোলি খেলবো, আর আপনাদের সাথে সেদিন ডিজে নাচবো, খেলা হবে। এবং সকলকে অনুরোধ করবো একে অপরের খেয়াল রাখুন, যাতে বিজেপির দুষ্কৃতীরা আপনাদের মধ্যে সন্ত্রাস না ঢোকাতে পারে। নমস্কার। জয়